নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। তো আগের ব্লগগুলোতে হয়তো দেখেছো যে আমরা বৌদির বাবার বাড়িতে গেছি, বিয়ে বাড়িতে। তো সেখানে গিয়ে অনেক আনন্দ ফুর্তি করে 2-3টে দিন কেটে গেল। আর আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো সবাই মিলে এখানে বসে পড়েছে রসুন বাছার জন্য, কারণ আগের দিনের অনেক তরকারি বেঁচে গেছিলো। এবার ওই তরকারিগুলো তো সবাই খাবে না, অনেকে বাসি জিনিস খায় না। যেহেতু শীতের দিন তরকারিগুলো কিন্তু একদম কিছু হয়নি, তো বৌদি ওখানে বসে বসে সব তরকারিগুলো গরম করে সবাইকে দিচ্ছিল। আর এইদিকে অরিক আমাকে কত আদর করছে। ওর একটাই কথা যে পিসি তুমি বাড়ি যাবা না, তুমি আমার সঙ্গে থাকবা। ও কিন্তু আমাকে খুব ভালোবাসে, আর এটা শর্ত ছিল যে তুমি যদি 100টা কিস করতে পারো তাহলে কিন্তু আমি যাব না। আরও সত্যি মানে গুনে গুনে 100টাই কিস করেছে আমাকে। যাই হোক, ওর কথা তো আর রাখতে পারবো না, কারণ আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। আর এদিকে মাসি বললো যে তোমরা থাকতে থাকতেই আমাদের গিফট কি কি পড়লো তোমরা দেখে যাও, আর তোমরা চলে গেলে আমাদের কিন্তু এগুলো একা একা খুলতে হবে, ভালো লাগবে না। সকলে মিলে বসে পড়েছি এই গিফট খোলার উদ্দেশ্যে। আর এত গিফট, তার মধ্যে শাড়ি কিন্তু বেশি ছিল। আর যে 5টা উপহার দেয় বাবার বাড়ির থেকে, সেগুলোর মধ্যে কলসি, থালা, আরও কী কী ছিল। আর এই সময় তো কলসি একদমই ব্যবহার হয় না, ওটা নিয়ে আমরা গল্প করছিলাম। আর এইদিকে দেখো কত শাড়ি তাক তাক করে রাখা হয়েছে, মানে শাড়ির পরিমাণটাই অনেক বেশি দেখলাম, আদার্স গিফটগুলো একটু কমই ছিল। আর আমার দাদা আর মেশো চলে গেছিলো বাজারে মাংস আনার উদ্দেশ্যে। আর মেশোর মুখে হাসিটা দেখো, উনি আজকে খুব খুশি, কারণ সকলে একত্রিত বসে সবাই আনন্দ ফুর্তি করছি, গল্প করছি। উনি কিন্তু খুব খুশি হয়েছিল, আর এই কারণেই বারবার করে বলছিল যে আজকের দিনটা তোমরা থেকে যাও, মাংস টাংস আনবো, অনেক আনন্দ ফুর্তি করে তোমরা খাওয়া দাওয়া করবে। কিন্তু আমাদের মানে এই কথাটা আমরা রাখতে পারিনি, কারণ আমাদের এখান থেকে গিয়ে আবার বাড়িতে যেতে হবে, আমাকেও ওখান থেকে বেরিয়ে যেতে হবে। জন্য মেশো সকাল সকাল উঠেই বাজারে চলে গেছিলো মাংস আনার উদ্দেশ্যে। আর এখান থেকে দেখেছো যে কত সুন্দর কুল, এই কুলগুলো খেতে এত মিষ্টি ছিল। তো 2 কেজি মতন নিয়ে এসেছিলো, আর 1 কেজি এখনই শেষ। এত মানুষজন দুটো একটা করে নিতে নিতেই কিন্তু শেষ হয়ে যায়। আর এখানে খাসির মাংস নিয়ে আসা হয়েছে। তো এখানে মেশো বলছিল যে খাসির মাংসটা কিন্তু খুব ভালো ছিল, এই জন্য পুরো 5 কিলো পরিমাণে নিয়ে আসা হয়েছে। কিন্তু এখানে দেখে অল্প মনে হচ্ছে, কিন্তু এখানে সত্যি বলতে 5 কিলো পরিমাণে ছিল। ক্যামেরাতে এত বড় একটা কড়াই, তাও কতটুকু দেখা যাচ্ছে। আর লোকজনও তো অনেকটাই ছিল, এই জন্য অল্প মাংস তো হবেও না। তো মা আবার এদিকে করছে কি যে মাংসগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নেবে, কারণ আজকে মায়ের পালা রান্না করার। আমার মাকে সবাই মিলে ধরেছে যে মাসিমা তুমি রান্না করো, আর দাদাও বারবার করে বলছিল যে মা তুমি রান্নাটা করো। তো মা এদিকে মাংস কাটতে বসে পড়লো, আর এখানটাতে আমরা সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছিলাম। আমরা সবাই এখানে বসেও ছিলাম। আর রসুন টসুন তো বাছা আগের থেকেই কমপ্লিট হয়ে গেছে। যখনই শুনলাম যে বাজারে যাচ্ছে মাংস আনতে, তো আমরা সব কিছু কিন্তু তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছি। আর যেহেতু মেশো আর দাদা বাজারে গেছিলো, তো ওরা কিন্তু সকালের কিছুই খায়নি, এই জন্য বৌদি আবার ওদেরকে দই আর চিড়ে দিয়ে মেখে দিচ্ছিল, যে ওরা দই আর চিড়ে আর অনেক মিষ্টি ছিল, সেই মিষ্টিগুলো দিয়ে এখন ওরা সকালের টিফিনটা সেরে নেবে। আর এদিকে মাও খুব তাড়াহুড়ো করছে। মা বলছে এখান থেকে একটু সকাল সকাল না বেরোলে বাড়িতে যেতে যেতে সন্ধ্যা লেগে যাবে, এই জন্য এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে। আর এখানে আলুটাও কেটে রেখেছিলাম, আর ওগুলোই মা এখন ভালোভাবে ভেজে নিচ্ছে। আর মা আমাকে বললো যে তুই একটু আলুটা ভেজে দে, আমি এদিকে মাংসটা লবণ হলুদ মেখে ম্যারিনেটটা করে রাখি। আর আজকে একদম সময় পাওয়া যায়নি। আমরা সচরাচর কী করি, মাংসটাকে কিন্তু আধা ঘন্টা মতন রেস্টে রাখি, কিন্তু আজকে একদম সময় নেই। মা সঙ্গে সঙ্গে ম্যারিনেট করে এখন বসিয়ে দিল রান্না, কারণ সময়ের সঙ্গে পেরে উঠতে হবে। এই মাংসটা রান্না করতেও অনেকটা সময় লাগবে, কারণ এতগুলো মাংস তো প্রেশার কুকারে দেওয়া যাবে না, আর বিয়েবাড়িতে এরকম প্রেশার কুকারে রান্না করাটাও সম্ভব না। তো সকলে মিলে এখানে বসে বসে গল্প করছি আর মায়ের রান্না দেখছি। আর বৌদি করেছে কি, কালকের যে ফ্রাইড রাইস ছিল সেটা নিয়ে বসে পড়েছে, কারণ সকালবেলা বৌদিরও কিছু খাওয়া হয়নি, এত কাজ কর্ম করতে করতে সত্যি বেচারা অনেক ক্লান্ত। আর এদিকে মায়ের মাংসটাও কষানো প্রায় শেষ। দেখো কালারটা এত সুন্দর হয়েছে। আর উপরে না নীল রঙের একটা ত্রিপল দেওয়া ছিল বলে কারোর চোখ মুখগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না, সমস্ত জিনিস নীল নীল হয়ে যাচ্ছে। তবুও এখানে মাংসটা সত্যি অসাধারণ হয়েছিল খেতে। আর এখন মায়ের মশলা কষানো শেষ, মাংসটাও কষানো প্রায় শেষ। এখন দিয়ে দেবে ওর ভিতরে আলু। আর মা বলছে কি এখনই দেবো না পরে দেবো ঝোলে, ওটাই ভাবছি। তো মাকে বললাম না এখনই দিয়ে দাও, একটু কষিয়ে ঝোল দিয়ে দাও, ভালো লাগবে।
তো মা সঙ্গে সঙ্গে আলুটা দিয়ে দিল, আর আলুটা দিয়েও একটু কষিয়ে দিয়ে দেবে গরম জল। আর এখানে মায়ের রান্নাটা যতক্ষণ না হবে মানে সেদ্ধ হতে অনেকটাই সময়, ততক্ষণে আমরা বেরিয়ে পড়লাম। মানে আমি, রাখিদি, বৌদি আর আরেকটা বৌদি, এই 4 জন মিলে বেরিয়ে পড়েছি কোথায় কি পাওয়া যায় সেগুলো খোঁজার জন্য। আমরা একজনের কাছে খোঁজ পেলাম যে একটা বাড়িতে আখ চাষ হয়েছে। তো এত সুন্দর আখগুলো দেখে মানে একটা বাচ্চা কেটে নিয়ে এসে আমাদেরকে এক টুকরো করে খাওয়ালো। তো সঙ্গে সঙ্গে বৌদি বললো যে চলো ললিতা, তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি কোথায় আখ চাষ হয়েছে, কারণ ওটা বৌদিদের রিলেটিভ কোনো একটা বাড়ি হবে। আর যেতে যেতে দেখলাম, আমি কোনোদিন মুসুর গাছ দেখিনি, মুসুর ডালের গাছ আর কি। সেই যাওয়ার রাস্তাতে এত মুসুর চাষ হয়েছে সেখানটাতে, তোমাদেরকে আর কি বলবো। যেই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম সেখানে আমরা চলে আসলাম। এসে দেখি বাড়ির সামনের জায়গাটা একটু ফাঁকা ছিল, সেখানে আবার লাগিয়ে রেখেছে কাঁচা কাঁচা টমেটোর গাছ। মানে এত টমেটো ধরেছে গাছটাতে, তোমাদেরকে বলে বোঝানোর মতো না। আর এখান থেকে আমরা আবার সবাই মিলে বলছি যে চলো একটু টমেটোও তুলে নিই, কারণ ওই কাকিমাটা বারবার করে বলছিল তোমাদের যা যা নেওয়ার তোমরা সব কিছু নিয়ে যাও, আমাদের কোনো অসুবিধা নাই, কারণ এগুলো বিক্রি করার জন্য নয়, এগুলো খাওয়ার জন্য আর বাড়িতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়ার জন্য। তো আমরা আবার ওই গাছ থেকে একটা বড় দেখে লাউ, আর এই লাউটা কমপক্ষে 8 থেকে 10 কেজি হবে। আর হাতে কারোরই সম্ভব না যে এত বড় একটা লাউ মানে হাতে ঝুলিয়ে নিয়ে যাওয়ার, যে নেবে তারই হাত ব্যথা হয়ে যাবে। তাই বৌদি মাথায় করে নিল যে ঠিক আছে, তোমরা যখন কেউ নেবে না আমি মাথাতেই নিয়ে নিই। আর এখানে মোটামুটি হাঁটা পায়ে যেখানেই যাব সেখানেই কিছু না কিছু চাষ হচ্ছেই। আর চলে আসলাম সেই আখ বাগানে, আর এসেই আমাদেরকে এই বাঁশের মতন একটা আখ ধরিয়ে দিল সেই ভাইটা, আর বললো যে তোমাদের যেটা যেটা পছন্দ হয় তোমরা নিজেরা কেটে নাও, আর যদি কাটতে না পারো তাহলে আমাকে দাও, আমি কেটে দিচ্ছি, তোমরা শুধু পছন্দ করো। আর এখানে বৌদি বললো ঠিক আছে, তোকে কাটতে হবে না, দে আমাকে দে, আমি কেটে দিচ্ছি। আর এই বৌদির ব্যাপারে যতটা বলবো ততটাই কম হবে। এই বৌদির সঙ্গে আমার আগেও পরিচয় ছিল কিন্তু সেইভাবে না, কিন্তু এইবার খুব ভালো একটা বন্ডিং সবার সঙ্গে তৈরি হয়েছে, যে জিনিসটা আজ আমার মনে হয় সারাটা জীবন থাকবে। দেখা হোক না হোক, হঠাৎ মঠাৎ তো কথা হবেই। তো যাই হোক, এখন আমরা এখান থেকে আখগুলো পেরে এখন নিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ ওই দিক থেকে ফোন চলে আসছে যে তোরা তাড়াতাড়ি আয় যেখানেই থাকিস, না হলে কিন্তু আমরা আরও অনেক কিছু নিয়ে আসতে পারতাম। এসে দেখি রান্না তো হয়ে গেছে, সবাই সবার মতন বসে পড়েছে, আমাদের জন্য জায়গা ফাঁকা ছিল, আমরাও বসে পড়লাম এখন খাওয়ার জন্য। আর যে আখগুলো আনা হয়েছিল সেগুলো কিন্তু সব টুকরো টুকরো করে রাখা হয়েছে, কারণ ওগুলো পরে নিয়ে যাওয়া হবে বাড়িতে। আর সবগুলোই আমি নেব না, ওখানে যারা যারা গেছিলাম সবাই ভাগযোগ করে নেওয়া হবে। আর আজ পরিবেশনের পালা রাখি দিয়ে সবাইকে ভাতগুলো আর সব যা যা ছিল ওখানে তরকারি সব কিছু দিয়ে দিচ্ছিল। আর বাচ্চাদেরকে দেওয়ার জন্য স্পেশালি আবার বেগুনি ভাজা তৈরি হয়েছিল, আর আমাকেও এখানে দিয়ে গেল তরকারি। যতটা মানে বলছিলাম কম দাও, কিন্তু তার থেকে ডবল দিয়ে গেল। যাই হোক, কিছু করার নেই। সব কিছু শেষে আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। সবারই কিন্তু মনটা খুব খারাপ ছিল, কারণ এই 3টা দিন যে আমরা আনন্দ ফুর্তি করে কাটালাম, আর এখন সবাই সবার মতন বাড়ি যাচ্ছে। এখন কিন্তু পুরো বাড়িটাই ফাঁকা হয়ে যাবে, এই জন্য সবার মনটা খারাপ। কিন্তু সবারই ইচ্ছে ছিল আর একটা দিন মানে রাখার আমাদেরকে, কিন্তু আমরা তো আর থাকতে পারবো না। তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বাড়ি। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পথ জার্নি। এখন এসে দেখো আমার ছেলের সঙ্গে আমার বাবা খেলছে, আর এখানে দিদা আর আমার বড় মামি চলে আসছিল আমাদের সঙ্গে দেখা করার জন্য। আর বিয়ে বাড়ির কত ধরনের গল্প থাকে সেগুলোই আমরা বসে বসে আলোচনা করছিলাম। আর আসার সময় নিয়ে এসেছিলাম ভুট্টা, কারণ রাস্তাতে অনেক ভুট্টা তাজা তাজা ছিল। ওখান থেকে আবার কয়েকটা কিনে নিয়ে আসা হয়েছে, সেগুলো এখন আমার ছেলে বলছে এক্ষুনি পোড়াও, এখনই খাবো। আর আমরা একটু বসেছিলাম বলে ওরও তর্স হয়েছে না, ও নিজেই সুন্দর করে গ্যাস জ্বালিয়ে ওর নিজের যে ভুট্টাটা সেটা একা একাই পুড়িয়ে লবণ মেখে নিজেই খাবে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর নিজেদের আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। যাই হোক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরের একটা ব্লগে। নমস্কার।